জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। আওয়ামী লীগের যারা অপরাধ করেননি তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের, ফয়জুল করিম। হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা। সিলেটের পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল ৫ ও বরিশাল ৬ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ যারা করেন সরকার তাদের নাগরিকত্ব তো বাতিল করেনি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি অন্যায় না করে, তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের। বুধবার বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা কাদের ভোট দেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের মধ্য দিয়ে জান-মাল, ইজ্জত, ব্যবসা-বাণিজ্য নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দেবেন। জামায়াত ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে ফয়জুল করিম বলে, জামায়াতের আমিরের সম্মানার্থে তার আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেয়নি। তিনি অর্থাৎ জামায়াত আমির আমাদের সম্মান করে তাদের প্রার্থী তুলে নিয়েছে, এজন্য ধন্যবাদ। ইসলামী আন্দোলন নতুন কোনো জোটে যাবে কিনা এই প্রশ্নের উত্তরে ফয়জুল করিম বলেন, নতুন করে কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত সুযোগ নেই। তবে ভবিষ্যতে ইসলামী শারিয়া ভিত্তিতে যদি কেউ আইন প্রণয়ন করতে চায় তাহলে আবারও জোট হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামের পক্ষে একটি বাক্স, এখন ইসলামের পক্ষে হাত পাখার বাক্স আছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কাউকে হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। বুধবার ২১ জানুয়ারি দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেন তিনি। বুধবার ২১ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর উচ্ছ্বসিত রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমি আমার ভোটার ও কর্মী সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে আজকের এই জায়গায় এনেছেন। তারা যখন আমাকে দেখেন, ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে, আমাদের হাঁসমার্কা, আমাদের হাঁসমার্কা। তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, শুধু আমার নয়। নিজের পালিত হাঁস চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি হাঁস পালতাম। আমার হাঁসগুলো যখন চুরি হয়েছিল আমি চোরকে ছাড়িনি, মামলা করেছি, জেলেও ভরেছি। আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব। আমি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সাধারণ মানুষের প্রার্থী জানিয়ে তিনি আরও বলেন, ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যেভাবে বলবেন, যেভাবে চাইবেন, সেভাবেই এই এলাকার উন্নয়ন করব। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩৮ গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদি আমিন জানান, সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ রাত ৮টা ১৫ বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। তিনি গভীর রাতে হজরত শাহজালাল রহমানের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারে সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন। মাহাদি আমিন বলেন, এসব সমাবেশে অংশ নিয়ে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান ইনশাল্লাহ।
ফ্যাসিবাদ বিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণ আভ্যুত্থানে বিএনপি ও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ছিল অনবদ্য ও অভূতপূর্ব ভূমিকা জানিয়ে তিনি আরও বলেন, তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন এবং দেশের জন্য তাদের যে সংগ্রাম তাকে মূল্যায়িত করবেন। নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই বুধবার ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ২৩ সদস্য বিশিষ্ট এই কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে। বুধবার ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের সকল পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সরকার গত ২৭ জুলাই ২০২৫ তারিখে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পর নবম বেতন কমিশন গঠিত হয়। কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত শেষ সময় ছিল ১৪ ফেব্রুয়ারি ২০২৬। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, কমিশন তাদের জন্য নির্ধারিত বাজেটের মাত্র ১৮% ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করে। প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, এটি একটি মস্ত বড় কাজ, মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বুঝলাম এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে। এই সময় কমিশন প্রধান বলেন, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে অর্থনীতির প্রায় সকল সূচকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সময়োপযোগী ও যথাযথ বেতন কাঠামো নির্ধারণ না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য জীবনযাত্রার ব্যয় নির্বাহ ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সুস্পষ্ট কার্যপরিধি, টার্মস অফ রেফারেন্স নির্ধারণপূর্বক বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিশন কাজ করে।